লম্বাবক গ্রামের পশ্চিম প্রান্তে কাঁচা রাস্তার ধারে এক টিন শেড ঘরে বাস করে সাহিবুল ও তার মা নূরজাহান। বাবা অনেক বছর আগে মারা গেছেন, তাই মা ছেলে মিলে সংসারের হাল ধরেছেন। নূরজাহান দিনভর মাঠে কাজ করেন আর সাহিবুল স্কুলে পড়ে, ক্লাস 7-এর ছাত্র। কিন্তু সে শুধু পড়াশোনায় মন দেয় না, মাকে সাহায্য করতেও সবসময় এগিয়ে আসে। মায়ের কাছ থেকে সাহিবুল প্রতিদিন একটি শিক্ষা শুনে আসছে। বাবা, জীবনে যত কষ্টই আসুক, সত্যের পথ থেকে সরিস না। অসৎ পথে টাকা আসতে পারে, কিন্তু ইজ্জত আর শান্তি আসে না। সাহিবুল এই কথাগুলো হৃদয়ে গেঁথে নেয়। সে জানে সততার পথ কঠিন, কিন্তু শেষ পর্যন্ত এই পথই জয়ী হয়। গ্রামের দক্ষিণ প্রান্তে বাস করে কাদের, 40-এর কোঠায় বয়স, মুখে সবসময় একটা চালাকির হাসি ঝুলে থাকত। সে গ্রামের ছোটখাটো ব্যবসায়ী, তবে তার ব্যবসা প্রতারণার ওপর দাঁড়িয়েছিল। কারো ধান কিনলে মাপে কম দেয়, কেউ শাক কিনতে এলে পচা শাক গোপনে দিয়ে দেয়। মানুষ তার উপর ক্ষুব্ধ হলেও কাদেরের ভনিতা আর কথার চালাকি দেখে অনেকে কিছু বলতে পারে না। গ্রামে বর্ষার পর বড় মেলা বসতে যাচ্ছিল, সবাই উৎসবের আনন্দে মেতে উঠেছিল। নূরজাহান সিদ্ধান্ত নিলেন তারা নিজেদের বাগানের লেবু, মরিচ, শাকসবজি আর ঘরে বানানো মিষ্টি বিক্রি করবেন। সাহিবুলও উত্তেজিত ছিল। মা বললেন, বাবা শোনো, মাপে যেন একটুও কম না হয়। মানুষ যদি আমাদের ওপর ভরসা করে, তবে তারা বারবার আমাদের কাছেই আসবে। সাহিবুল গম্ভীর মুখে মাথা নেড়ে সম্মতি দিল। অন্যদিকে কাদেরও তার দোকান সাজাচ্ছিল। সে কিছু সস্তা খেলনা আর নিম্নমানের শুকনো খাবার এনেছিল। তবে মানুষের চোখে ধুলো দিতে সে সেগুলোকে রঙিন কাগজে মুড়িয়ে এমনভাবে সাজিয়েছিল যেন সেরা জিনিস মনে হয়। মেলার দিন এলো। লম্বাবক গ্রাম জুড়ে উৎসবের আমেজ ছিল। শিশুরা বেলুন নিয়ে দৌড়াচ্ছিল, মহিলারা গয়নাগাটি পরে এসেছিল, পুরুষরা নতুন লুঙ্গি পরে এসেছিল। সাহিবুল আর তার মা মেলার এক পাশে স্টল বসালো। প্রথমে খুব বেশি ক্রেতা এলো না, কিন্তু যারা তাদের কাছ থেকে শাক লেবু কিনল, তারা মাপে ঠিকঠাক পেয়ে অন্যদের ডেকে আনল। ক্রমে স্টলের সামনে ভিড় জমে গেল। অন্যদিকে কাদেরের স্টলে প্রথমে হইচই হলেও শিগগিরই লোকজন বুঝতে শুরু করল যে তার জিনিস নষ্ট বা নিম্নমানের। এক মহিলা চিৎকার করে বলল, এই যে কাদের ভাই, আপনি তো বলেছিলেন এই মিষ্টি তাজা, অথচ ভেতরে পোকা। কাদের প্রথমে মিথ্যা কথা বলে বোঝাতে চাইল, কিন্তু লোকেরা ক্ষুব্ধ হয়ে উঠল। অনেকে তার স্টল এড়িয়ে যেতে শুরু করল। সাহিবুল চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল। সে বুঝতে পারল মায়ের কথাই সত্যি। অসৎ পথে শুরুতে লাভ হয়তো বেশি মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত ধরা খেতে হয়। মেলার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। শরতের সাদা কাশ ফুলে ভরে গেছিল লম্বাবক। খোলা আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে যাচ্ছিল। এই সময়টাতে গ্রামের হাওয়া অন্যরকম হয়ে যায়। সাহিবুল প্রতিদিন সকালে বই হাতে স্কুলে যায়। স্কুলটা খুব বড় নয়, টিনের চালা, 3টে ঘর আর একটা খেলার মাঠ। তবুও গ্রামের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে প্রাণ ভরে। জহুরুল মাস্টার ছিলেন কঠোর শিক্ষক। তিনি প্রায়ই বলতেন, সন্তানরা পড়াশোনার সঙ্গে সঙ্গে চরিত্র গঠন করতে হবে। মানুষ যদি মিথ্যা বলে, তবে তার সব বিদ্যা বৃথা। সাহেবুল এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনত। তার সহপাঠী আসমাও সততা নিয়ে প্রশ্ন করত। মাঝে মাঝে বলতো, তুমি তো সবসময় সৎ থাকার কথা বলো, কিন্তু যদি কেউ অন্যায় করেই টাকা রোজগার করে আর তুমি না পারো, তখন? সাহেবুল হেসে বলতো, মা বলে টাকা যদি অসৎ পথে আসে, সেটা শান্তি আনে না। আমি কম খেয়ে থাকব, কিন্তু মিথ্যা বলবো না। এই কথাগুলো শুনে আসমা চুপ করে যেত, আবার কখনো মুচকি হাসত। এদিকে কাদের মেলার ঘটনার পর কিছুটা চাপে ছিল। লোকেরা তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সে ভাবল, এভাবে তো চলবে না, নতুন ফন্দি করতে হবে। সে গ্রামের ধনী ব্যবসায়ী সালামত আলীর সঙ্গে দেখা করল। সালামত আলী ধান চালের ব্যবসা করেন। কাদের তাকে বলল, ভাই, আমি যদি গ্রাম থেকে ধান সংগ্রহ করে আপনাকে দিই, আপনি কি আমাকে কমিশন দেবেন? সালামত রাজি হল। তবে কাদেরের মাথায় নতুন চালাকি। সে কৃষকদের কাছ থেকে ধান কেনার সময় মাপে কম দিতে লাগল, আর ভালো ধান আলাদা করে নিজের ঘরে রাখল। কৃষকরা প্রথমে কিছু টের পেল না, কিন্তু ধীরে ধীরে সন্দেহ বাড়তে লাগল। একদিন রাহেলা বুড়ি কাঁদতে কাঁদতে নূরজাহানের কাছে এলো। মা গো, কাদের আমার ধানের মাপে কেটে দিয়েছে। আমি তো অন্ধ, দেখতে পাই না, কিন্তু লোকজন বলছে আমার ধান অর্ধেক কম।
নূরজাহান হতাশ হলেন। তিনি জানেন কাদেরের স্বভাব, কিন্তু সরাসরি কিছু বলতেও ভয় পান। তিনি সাহেবুলকে বললেন, বাবা, মনে রেখো, মানুষের হক নষ্ট করলে আল্লাহ কখনো মাফ করবেন না। সাহেবুল মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন সে কাদেরকে সত্যি শেখাবেই। শুক্রবারে লম্বাবকের মসজিদে সবাই একত্র হল। মতিউর রহমান ইমাম খুতবার মধ্যে বললেন, ভাইয়েরা, সৎ থাকা মানেই আল্লাহর কাছে সম্মান পাওয়া। প্রতারণা করলে সাময়িক লাভ হলেও শেষে সর্বনাশ হয়। কাদেরও মসজিদে বসে শুনছিল। তার ভেতরে অদ্ভুত একটা অস্তিত্ব হচ্ছিল। মনে হচ্ছিল যেন কথাগুলো সরাসরি তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল, কিন্তু বাইরে এসে সে আবার নিজের পুরনো স্বভাবের দিকে ফিরে গেল। একদিন স্কুল শেষে সাহিবুল মাঠে খেলতে গেল। হঠাৎ দেখে একটি শিশু কাঁদছে। কাছে গিয়ে জানতে পারল শিশুটি বাজার থেকে খেলনা কিনতে গিয়ে কাদেরের কাছে ঠকেছে। শিশুটি বলল, সে আমাকে একটা ভাঙা গাড়ি দিয়েছে, বলেছে নতুন। আমি বাড়ি গিয়ে খেলে দেখি ভেঙে গেছে। সাহিবুল রাগে ফুঁসে উঠল। সে শিশুটিকে নিয়ে কাদেরের দোকানে গেল। সবার সামনে বলল, কাদের চাচা, এটা অন্যায়, আপনি কেন শিশুদের ঠকান? কাদের প্রথমে সাহিবুলকে ধমকালো, ছোট ছেলেপেলে হয়ে আমাকে শেখাচ্ছিস? কিন্তু আশপাশের লোকজন জমে গেল। সবাই সাহিবুলের পক্ষ নিল। কাদের বাধ্য হয়ে খেলনাটা বদলে দিল। এই ঘটনার পর থেকে গ্রামে লোকজন সাহিবুলকে নতুন চোখে দেখতে শুরু করল। তার সততা আর সাহস গ্রামের মানুষকে অনুপ্রাণিত করল। শীত নামতে শুরু করেছিল লম্বা বকে। কুয়াশায় ভোরের আকাশ ঢেকে থাকত। মাঠে শিশির জমে মুক্তার মতো ঝিকমিক করত। কৃষকেরা তখন ধানের মৌসুমে ব্যস্ত ছিল। এই সময় গ্রামে আসলো দুই নতুন মুখ, রফিক আর কালাম মিয়া। রফিক ছিল পরিশ্রমী, সৎ কৃষক। সারা বছর খেটে ফসল ফলায়, কিন্তু ধান বিক্রি করতে গেলে প্রায়ই প্রতারণার শিকার হতো। কালাম মিয়া ছিল পাশের গ্রামের এক ধূর্ত ব্যবসায়ী। কাদেরের সঙ্গে তার পুরনো সম্পর্ক ছিল। সে সুযোগ পেলেই প্রতারণা করত। গ্রামের মানুষ তাদের দেখে শঙ্কিত হল, বিশেষ করে কালাম মিয়াকে। এক সন্ধ্যায় কাদের আর কালাম মিয়া চুপি চুপি বসে পরিকল্পনা করছিল। কাদের বলল, গ্রামের লোকজন এখন আমার ওপর বিশ্বাস করে না, কিন্তু যদি আমরা একসঙ্গে ধান কেনার ব্যবসা ধরি, তাহলে সবাই বাধ্য হয়ে আমাদের কাছে ধান বিক্রি করবে। কালাম মিয়া হাসল, তুই ঠিক বলেছিস, আমরা দাম কমিয়ে কিনব, পরে শহরে বেশি দামে বেচব, লাভ আমাদের। তাদের এই ফন্দি গ্রামের সাধারণ কৃষকদের বিপদে ফেলল। রফিক কৃষক কাদো গলায় তার স্ত্রীকে বলল, আমি সারা বছর খেটে ধান ফলাই, আর ওরা জোর করে কম দামে কিনে নেয়, এভাবে কি সংসার চলবে? তার স্ত্রী নিরুপায় হয়ে শুধু চোখের পানি ফেলল। একদিন রফিক কৃষক নূরজাহানের কাছে এসে মন খুলে কষ্টের কথা বলল। নূরজাহান ধীরে ধীরে বললেন, ভাই, ধৈর্য ধরো, অন্যায় বেশি দিন টিকে না। তুমি তোমার হক আদায়ের চেষ্টা চালিয়ে যাও, আর আল্লাহর ওপর ভরসা রাখো। এই কথা শুনে সাহিবুলও দৃঢ় হল। সে ঠিক করল, যেভাবেই হোক কাদের আর কালামের প্রতারণা প্রকাশ করবে। কাদের শুধু ব্যবসায় নয়, রাজনীতির খেলায়ও নামল। সে কিছু যুবককে টাকা দিয়ে নিজের দলে টেনে নিল। এই যুবকরা দিনে হইচই করে, কারো জমি দখল করতে চেষ্টা করে, আবার অনেক সময় সৎ মানুষদের ভয় দেখায়। এতে গ্রামে দুই ভাগ হয়ে গেল, এক দল কাদেরের দলে, আর এক দল সৎ মানুষদের পক্ষে। ইমাম মতিউর রহমান এই অবস্থা দেখে কষ্টে ভুগতে লাগলেন। তিনি একদিন মসজিদে বললেন, হে মানুষ, তোমরা কেন বিভক্ত হচ্ছ? আল্লাহর রাস্তা একটাই, সততা। অন্যায় করে কখনো শান্তি আসবে না। কিন্তু কাদেরের অনুসারীরা এসব কথাকে পাত্তা দিল না। তারা বলল, ইমাম সাহেব শুধু কথা বলেন, আমাদের পেটের ভাত জোগান দেন না। এই সব শুনে ইমাম সাহেবের চোখে পানি চলে এলো। একদিন বাজারে ভয়ঙ্কর ঘটনা ঘটল। রফিক কৃষক ধান বিক্রি করতে এলো। কাদের ও কালাম জোর করে তার ধান কম দামে কিনতে চাইল। রফিক রাজি না হলে কাদেরের লোকজন তাকে মারতে উদ্যত হল। ঠিক তখন সাহিবুল দৌড়ে এসে দাঁড়ালো সামনে। না, তোমরা অন্যায় করছো, এটা চলতে পারে না। কাদের গর্জে উঠল, তুই আবার মাঝখানে আসবি? ছোট ছেলেপেলে হয়ে বড়দের কাজে নাক গলাচ্ছিস? সাহিবুল ভয়ে পিছিয়ে গেল না। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, যে অন্যায় করে সে বড় নয়, আল্লাহর কাছে সৎ মানুষই বড়। মানুষজন ভিড় করল। অনেকে সাহিবুলের কথা শুনে রফিকের পক্ষে দাঁড়ালো, কিন্তু কাদেরের দলবলও ছিল। ফলে বাজারে তুমুল ঝগড়া লেগে গেল। শেষে গ্রাম প্রধান এসে পরিস্থিতি সামাল দিলেন। কিন্তু এর পর থেকেই গ্রামে ভয় আর উত্তেজনা বাড়তে লাগল।
বাজারে ঘটনার পর কাদের বুঝে গেল গ্রামে তার ক্ষমতা টিকে থাকবে না যদি সাহিবুল ও রফিকের মতো মানুষদের দমন না করা যায়। তাই সে কালাম মিয়াকে নিয়ে আরও বড় পরিকল্পনা শুরু করল। কাদের বলল, শোন কালাম, এভাবে ছোটখাটো লড়াইয়ে লাভ নেই, আমাদের দরকার এমন কিছু করা যাতে পুরো গ্রাম ভয় পায়। কালাম মিয়া মুচকি হাসল, আমি বুঝেছি, আমরা আগুন লাগিয়ে দেব রফিকের গোলায়, ধান পুড়ে গেলে সে নিঃস্ব হয়ে যাবে। কাদের হাসতে হাসতে বলল, ঠিক তাই, আর সবাই জানবেই না কে করেছে, ওরা ভাববে দুর্ভাগ্য। এক রাতে গভীর কুয়াশার ভেতর হঠাৎ রফিকের গোলায় আগুন লেগে গেল। চোখের পলকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। কৃষকের চিৎকারে গ্রামবাসী ছুটে এলো। সবাই মিলে পানি ঢালল, কিন্তু বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে গেল। রফিক মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগল। হায় আল্লাহ, আমার 1 বছরের পরিশ্রম শেষ, আমি এখন পরিবারকে খাওয়াবো কি দিয়ে? তার স্ত্রী আর সন্তানরাও কান্নায় ভেঙে পড়ল। মানুষজন সন্দেহ করল, কিন্তু কেউ প্রমাণ পেল না। তবে অনেকেই মনে মনে বুঝল এর পেছনে কাদের আর কালামের হাত ছিল। রফিক পরের দিন নূরজাহানের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আপা, আমার জীবন শেষ হয়ে গেল, আমি এখন কি করব? নূরজাহান স্নেহ ভরা চোখে বললেন, ভাই, ধৈর্য ধরো, যে অন্যায় করে সে কখনো জিততে পারে না, আমরা সবাই মিলে তোমার পাশে থাকব। তিনি গ্রামের কয়েকজন মহিলাকে ডেকে নিয়ে রফিকের পরিবারকে চাল ডাল জোগাড় করে দিলেন। এই দৃশ্য দেখে মানুষজন নূরজাহানকে আরও বেশি শ্রদ্ধা করতে লাগল। এই ঘটনার পর সাহিবুল আর চুপ করে রইল না। সে বাজারে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলল, কাদের আর কালাম আমাদের গ্রামের ধ্বংস করছে, আমরা যদি চুপ করে থাকি তাহলে কালকে আমাদের সবার ঘর জ্বলবে, আজ আমাদের এক হতে হবে। তার কণ্ঠে ছিল আগুনের মতো সাহস। অনেক যুবক তার পাশে দাঁড়ালো। আসমা এগিয়ে এসে বলল, সাহিবুল ঠিক বলেছে, আমরা মেয়েরাও ভয় পাব না, অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ব। মানুষজন উজ্জীবিত হল, কিন্তু কাদেরের গুন্ডারা খবর পেয়ে গেল। কয়েকদিন পরেই কাদেরের লোকেরা রাতের আধারে সাহিবুলের ওপর হামলা করল। তারা লাঠি নিয়ে বাড়ির সামনে আক্রমণ চালালো। সাহিবুল সাহস করে লড়ল। আসমা আর তার বন্ধুরাও দৌড়ে এসে সাহায্য করল। গ্রামের আরও কয়েকজন সৎ যুবক এগিয়ে এলো। ভয়ঙ্কর সংঘর্ষ হল। চারদিকে চিৎকার, লাঠির আঘাত, রক্ত, সব মিলিয়ে গ্রাম অন্ধকারে কেঁপে উঠল। শেষ পর্যন্ত গ্রাম প্রধান ও ইমাম মতিউর রহমান এসে সবাইকে আলাদা করলেন, কিন্তু ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছিল। কয়েকজন আহত হল, সাহিবুলের শরীরেও আঘাত লাগল। পরদিন জুমার নামাজে ইমাম সাহেব কাদো গলায় বললেন, হে মানুষ, আমরা কি মুসলমান হয়ে একে অপরের ঘর জ্বালাবো? আমাদের নবী শিখিয়েছেন শান্তি, আর আমরা শিখছি হিংসা। যদি তোমরা থেমে না যাও, আল্লাহর গজব নামবে। কিছু মানুষ কাঁদল, কিন্তু কাদেরের দল আবার গোপনে হাসাহাসি করল। এদিকে কালাম মিয়া খবর দিল, শুন কাদের, আমাদের শুধু রফিককে নয়, এখন সাহিবুলকেও শেষ করতে হবে, না হলে সে বড় নেতা হয়ে যাবে। কাদেরের চোখে লাল আগুন জ্বলে উঠল। সে শপথ নিল, যেভাবেই হোক সাহিবুলকে সরাতে হবে। লম্বা বকের ওপর অশুভ ছায়া নেমে এলো। সবাই বুঝল সামনে আরও বড় ঝড় আসছে। শীতের শেষ রাতে জোয়ার আর বৃষ্টির আগমনী হাওয়া ছিল। লম্বা বকের প্রতিটি ঘরে ঘরে আগামীর অস্বস্তি বাস করছিল, কারণ গত কয়েক সপ্তাহে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল। রফিকের গোলার আগুন, কাদেরের গুন্ডাদের হামলা আর রাতের ছায়ায় থাকা ষড়যন্ত্র, সব মিলিয়ে গ্রামের মানুষ ক্লান্ত ছিল। তবে সাহিবুল আর তার সঙ্গীরা, আসমা, রফিক, ইমাম মতিউর, থামেনি। তারা মিলে পরিকল্পনা করেছিল কাদেরের অপরাধের প্রমাণ খুঁজে বের করার জন্য। কারণ কাদেরকে শুধু অপকর্মের জন্য তিরস্কার করলেই হবে না, প্রমাণ দিয়ে গ্রামের আদালতে তাকে ফিরিয়ে আনতে হবে। এক রাতে সাহিবুল, আসমা ও রফিক গোপনে কাদেরের ঘরের কাছে পৌঁছল। কাদেরের লোকেরা কিছুদিন ধরে শহরে ধান বিক্রি করলে যে ব্যাগগুলো ব্যবহার করে তার মধ্যে কিছু নথি ও চালের খুচরা বিবরণ থাকতে পারে। আসমা ভাঙচুর না করে ঘরের সাইফেলে খোঁজ শুরু করল। হঠাৎ আসমা একটি লুকানো বাক্স খুলে পেল, যার ভেতর ছিল কাগজপত্র, কৃষকদের কাছ থেকে কেনা ধানের তালিকা, কাদেরের কালাম মিয়ার সঙ্গে লেনদেনের রসিদ এবং এমনকি একটি তালিকাও যেখানে কাদের যাদের টাকা দিয়ে নিয়েছে তার নাম ও অঙ্ক স্পষ্ট। সাহিবুলের হাত কাঁপতে লাগল। প্রমাণগুলো খুবই সরাসরি আর শক্ত ছিল।
তারা আরেকটু নিচে খুঁজতেই পেল এক পুরনো খামে কাদের ও কালামের মধ্যে গোপন আলাপের নকল, যেখানে কাদের বলেছিল কিভাবে তারা আগুন ধরিয়ে দেবে এবং রফিকের ধান পুড়ে গেলে তাকে মাথায় নিতে হবে। এই সব প্রমাণ তারা চুপ করে নিয়ে এলো ইমাম মতিউরের কাছে। ইমাম সাহেব কাঁদছিলেন, না কেবল কাদেরের অন্যায়ের জন্য, বরং গ্রামের মানুষ এতটা বিভক্ত হতে পারে এই ভাবনায়। তিনি বললেন, এখন আমাদের সাহস থাকা দরকার। প্রমাণ আছে, তাহলে আইন ও শাস্তি দুটোই প্রযোজ্য। পরদিন সকালে গ্রাম প্রধানকে নিয়ে উপস্থিত হলেন ইমাম, সাহেবুল ও রফিক। গ্রামের পুরনো কুটিরে জরুরি সভা ডাকা হলো। পুরুষ মহিলা সবাই হাজির ছিল। কাদের প্রথমে অস্বীকার করল, তার মুখে ছিল আগের মতো ঠাট্টা হাসি। কিন্তু যখন ইমাম সাহেব প্রমাণগুলো সামনে রেখে সেগুলো পড়ে বললেন, লোকজনের রাগ কেবল বুকের ভেতরেই থেমে থাকল না, শব্দে অভিব্যক্তিতেও তা প্রকাশ পেল। কাদেরের গলা কমে এলো। সে বারবার বলতে লাগল, আমি করিনি, এটা নালিশ, কেউ আমাকে ফাঁসাচ্ছে। কিন্তু তালিকার কপিটা ও নগদের রসিদ এবং কাদেরের নিজের হাতে লেখা একটি নোট, সব মিলিয়ে গ্রামপ্রধানের মুখে স্পষ্ট সিদ্ধান্ত আসলো। গ্রামপ্রধান বললেন, এই প্রমাণ দেখেই বিষয়টা তদন্তে পাঠানো হবে। এই মুহূর্তে আমরা কাদেরকে গ্রাম থেকে সাময়িকভাবে নির্বাসিত রাখছি এবং পুলিশকে জানানো হবে। কাদের তখন ক্রুদ্ধভাবে চিৎকার করে বলল, তোমরা সবাই আমার সাথে এক হতে পারো, তোমরা দেখবে আমি ফিরে এসে তোমাদের সব বন্ধ করে দেব। কিন্তু গ্রামের মানুষের চোখে ভয়ের বদলে এখন বিচারের স্বতঃস্ফূর্ত প্রত্যাশা জেগে উঠল। অনেকেই কাদেরের কাছে ক্ষতিপূরণ দাবি করল, রফিককে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যয় ও যে অশান্তি আছে তার ক্ষতিপূরণ। কিন্তু ঠিক সে সময় নতুন আরেকটি দুর্যোগ এসে পড়ল। জলবায়ুর বদলে যাওয়া আচমকা ঝড়, খাল ভেঙে বন্যা তীব্রভাবে লম্বা বক্ষে আঘাত করল। রাতের আগেই সবাইকে সংকেত দেওয়া হলো। ভোরে সবাই ঘুমন্ত অবস্থায় ভাসতে থাকা নৌকায় জড়ো হলো। রক্তাক্ত কাণ্ড আর বিচার সব কিছু যেন সাময়িক স্থগিত। মানুষের জীবনের বিপদ এখন প্রধান। কাদের, যাকে এখন সবাই সন্দেহে দেখে, সে নিজেই নিজের চারপাশে আবর্তিত পানিতে আটকে গেল। প্রথমে কেউ তাকে সাহায্য করতে চায় না, তারাই যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিল। কিন্তু ইমাম মতিউর সরাসরি বলে উঠলেন, ভাই, পানির কাছে আমরা সবাই সমান, এখন দেশের জীবন উদ্ধার করাই প্রধান। এই কথায় কাদের নিজেই কেঁপে উঠল। সাহেবুল, আসমা ও রফিক দ্রুত নৌকা করে গিয়ে কাদেরের দলে থাকা কয়েক যুবককে, বৃদ্ধদের ও শিশুকে উদ্ধার করে আনল। কাদের তখন তন্ময় হয়ে চেঁচিয়ে বলল, তোমরা আমার জন্য কেন ঝুঁকি নিলে? সাহেবুলের চোখে তখন রাগ আর দয়ার মিশ্রণ। সে বলল, কারণ আমরা মানুষ, অপরাধ আর ভুল আলাদা বিষয়, মানুষের জীবন আলাদা। বন্যার পর কাজ শুরু হলো লম্বা বকের পুনর্গঠনে। কাদের নিজের করুণ দশা দেখে নিজের কৃতকর্মের ফল বুঝতে থাকল। ধ্বংস হওয়া ধান, ভেঙে পড়া ঘর আর মানুষের ক্ষত, সব কিছু কাদেরের কণ্ঠে কাঁদা হয়ে উঠল। সে বাধ্য হয়ে স্বীকার করল, আমি ভুল করেছি, আমি শর্তবিহীন ক্ষমা চাই। প্রথমে গ্রামের মানুষরা সন্দেহ করেছিল, কিন্তু ইমাম, সাহেবুল ও নূরজাহানের অনুরোধে কাদেরকে একটি শর্ত দেওয়া হলো। সে যদি সত্যিকারের ভাবে ক্ষতিপূরণ দেয়, ভাঙচুরের দায় স্বীকার করে আর গ্রামে যে শান্তি ভাঙার চেষ্টা করেছে তার জনগণকে ক্ষমা চাইতে প্রতিশ্রুতি দেয়, তাহলে গ্রাম তাকে পুনর্বাসর করবে, অন্যথা তাকে ছাড় দেওয়া হবে না। কাদের মানসিকভাবে ভেঙে পড়ে নিজেকে বদলাতে শুরু করল। সে গ্রামের কাজে হাত লাগালো, রফিকের সাথে ধান কাটল, ভাঙা বাড়ি মেরামত করল, আহতদের সেবা করল। তার কাঁধে যেন ঝিমিয়ে আসলো দায়িত্ববোধের বোঝা। 1 মাস কেটে গেল। লম্বা বকের মানুষ ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরছিল। কাদেরের বদলাও ধীরে ধীরে স্পষ্ট হলো, সে আর আগের কাদের নয়। অনেকেরই মনে প্রশ্ন থাকল, কিন্তু কিভাবে আমরা নিশ্চিত হব এ বদল স্থায়ী? ইমাম মতিউর বললেন, মানুষ নিজে বদলে গেলে, সমাজ তাকে সহযোগিতা করলে বদল স্থায়ী হয়। কিন্তু যদি আমরা ফিরে গিয়ে তার পুরনো কাজগুলো স্মরণ করিয়ে বারবার অপবাদ দেই, সে আবার ভেঙে পড়বে। রফিক নতুন করে তার খরচের হিসাব ঠিক করল। কাদেরের দেওয়া ক্ষতিপূরণ আর গ্রামের সহযোগিতায় সে আবার নিজের খেতে কাজ শুরু করল। নূরজাহান, সাহিবুল ও আসমা সবাই মিলে গ্রামের স্কুলে নতুন পাঠশালা ও সচেতনতা কর্মশালা চালু করল, যাতে নতুন প্রজন্ম সততা ও ঐক্যের মূল্য জানে। বছরের শেষে লম্বা বক একত্রিত হয়ে মসজিদ প্রাঙ্গণে একদিন বড় সমাবেশ করল। সেখানে ইমাম, গ্রাম প্রধান, সাহিবুল, নূরজাহান, রফিক ও কাদের সবাই বক্তব্য রাখল। কাদের কাঁদতে কাঁদতে মাইকে বলল, আমি ভুল করেছি, আমি সবাইকে কষ্ট দিয়েছি, আমি ক্ষমা চাই, আমি এখন থেকে এই গ্রামের জন্য কাজ করব। গ্রামের অনেকেই বলতে লাগল, ক্ষমা করে দাও, কিন্তু চোখে রাখব।
নূরজাহান মায়ের মতো চোখে বললেন, স্কুলে আমরা শিখাই সততা, ক্ষমা এবং পরিবর্তন। যিনি সত্যিই বদলেছেন তাকে পথ দেখানো আমাদের কর্তব্য। সাহিবুল তখন মঞ্চে উঠে বলল, মা, আপনি আজ আমার সঙ্গে আছো। আপনি যা শিখিয়েছিলেন, সত্য, ধৈর্য এবং দয়া, সে কারণেই আমরা এখানে এসেছি। লম্বাবক আজ নতুন করে যেন জন্ম নিল। ভালোবাসার ক্ষেত্রে পুরনো ভুল ত্রুটির বিচার আছে, কিন্তু মানুষের বদল চিহ্নিত হয়ে গেলে সমাজে তাকে সুযোগ দেওয়া হলো। কাদের এখন গ্রামের কাজে নিয়মিত অংশ নেবেন, স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে কাজ করবেন এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেবেন। বন্যা ও সংঘর্ষের পরে লম্বাবক ধীরে ধীরে পুনর্গঠিত হল। ভাঙা ঘরগুলো মেরামত করা হলো, নতুন সেচ ও রাস্তা নির্মাণ করা হলো। রফিক কৃষকের ক্ষতিপূরণ ও কাদেরের সাহায্যে কৃষকেরা আবার তাদের ফসল ফলাতে পারল। গ্রামের মানুষ এখন আরও একত্রিত। তারা বুঝেছে অন্যায় ও প্রতারণা সাময়িক হতে পারে, কিন্তু সততা ও ঐক্যই স্থায়ী শক্তি। নূরজাহান আর সাহিবুল একসঙ্গে গ্রামের স্কুলে যান। সেখানে নতুন পাঠশালা তৈরি হয়েছে। সাহিবুল এখন বড় ভাইদের মতো ছোটদের পড়াতে সাহায্য করে। সাহিবুল স্কুলের পড়াশোনা শেষ করে শহরে উচ্চশিক্ষা নিতে গেল, কিন্তু লম্বাবকের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ব অটুট। সে গ্রামের জন্য পরিকল্পনা করল, স্কুলে কম্পিউটার, লাইব্রেরি এবং পরিবেশ সচেতনতা কার্যক্রম চালু করতে। শহরে গিয়ে সাহিবুল তার সততা ও ধৈর্য ধরে রাখল। সে সমাজে আদর্শ ছাত্র হিসাবে পরিচিত হয়ে উঠল। প্রতিটি সাফল্যের পেছনে মায়ের শিক্ষার প্রভাব স্পষ্ট ছিল। আসমা উচ্চশিক্ষা সম্পন্ন করে শিক্ষিকা হল। সে লম্বাবকের মেয়েদের শিক্ষার জন্য উদ্যোগী হল। তার সাফল্যের পেছনে সাহিবুল ও গ্রামের উৎসাহ ছিল। আসমা ও সাহিবুল মাঝে মাঝে গ্রামের স্কুলে এসে শিশুদের সততা, ঐক্য এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা শেখায়। কাদেরের চরিত্রে পরিবর্তন স্থায়ী হল। সে প্রমাণ করল যে মানুষ সত্যিই বদলাতে পারে যদি সে প্রকৃত অনুশোচনা করে। সে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবায় অবদান রাখল, ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারকে সাহায্য করল। এখন লম্বাবককে তার আচরণ সততার পথে। যদিও গ্রামের মানুষ সতর্ক থাকে, তবুও তারা তাকে সমাজে ফিরিয়ে আনার সুযোগ দিয়েছে। লম্বাবককে একটি স্মৃতিসৌধ নির্মিত হল, বন্যা, আগুন এবং কাদেরের প্রতারণার ঘটনাগুলোর প্রতীক হিসেবে। এটি নতুন প্রজন্মকে সততা, ঐক্য, ক্ষমা ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়। গ্রামের বড় সমাবেশে ইমাম মতিউর বললেন, আজ আমরা শুধু অতীতের অন্যায় ভুলবোধ করছি না, আমরা আমাদের সন্তানদের জন্য একটি নতুন সমাজের ভিত্তি স্থাপন করছি। সততা, ক্ষমা ও সহযোগিতা, এগুলোই আমাদের সত্যিকারের সম্পদ। রফিক আবার স্বচ্ছ ও শান্তিপূর্ণ জীবন শুরু করল। গ্রামের শিশুদের মধ্যে সততার উদাহরণ হিসেবে সাহিবুল ও আসমা প্রতিষ্ঠিত হল। কাদের শিখল অসৎ পথ কখনো স্থায়ী নয়, কিন্তু সুযোগ ও সহায়তায় মানুষ বদলাতে পারে। নূরজাহান শান্তি ও আনন্দে বাঁচতে থাকলেন। তার ছেলের মতো মানুষ লম্বাবকের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছিল। লম্বাবক গ্রাম এখন নতুন সূর্যোদয়ের সাক্ষী। প্রতিটি বাড়িতে সততার আলো ছড়িয়েছে। গ্রামের মানুষ বুঝেছে সত্যের বিজয় সর্বদা আসে, যদিও পথে বাধা ও বিপদ থাকে। ক্ষমা ও দয়া মানুষকে পুনর্জীবিত করতে পারে। মা বাবার শিক্ষা, সততা ও ধৈর্যই জীবনের মূল শক্তি। সাহিবুল একদিন গ্রামের স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, মা, তুমি যা শিখিয়েছ আমি আজ বুঝেছি। সত্য, ধৈর্য ও দয়া ছাড়া আমাদের জীবন কিছুই নয়। নূরজাহান হেসে বললেন, হ্যাঁ বাবা, আর তাই তুমি এখন শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামের জন্য আলোকবর্তিকা। লম্বাবক আবার নতুন রঙে ভরে উঠল, প্রকৃতির মতোই, সততার, সাহসের ও দয়ার আলোয়। মানুষের জীবন আবার সঠিক পথে